হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিসিএস প্রিলিমসের জিওগ্রাফি সাবজেক্টের উপর। আমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি, সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে 1999 থেকে 2020 সালে এই বিগত 22 বছরের কোশ্চেনগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি। সেই জিওগ্রাফি সাবজেক্টের আজকে জনসংখ্যা ভূগোল যেটি রয়েছে, এই জনসংখ্যা ভূগোল সম্পর্কে আজকে আলোচনা করব। আর এখান থেকে প্রচুর কোশ্চেন এসেছে, তাই আমরা জনসংখ্যা ভূগোল এই চ্যাপ্টারটিকে কিন্তু আমরা দুটি পার্টে ভাগ করেছি। আজকে প্রথম পার্টটি হবে, আগামীকালকে এর পার্ট 2 আসবে। তো চলো দেখে নেই আজকে কি রয়েছে। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে, ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্ব সবচাইতে বেশি তাহা হইল। অর্থাৎ ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্ব সবচাইতে বেশি তাহা হলো, অর্থাৎ পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কত ছিল। এখানে কিন্তু 2003 সালের কোশ্চেন এটা রয়েছে। এখন কিন্তু বর্তমানে এর জনঘনত্ব অনেক বেশি রয়েছে। এই জনঘনত্ব বর্তমানে রয়েছে হচ্ছে 1029 জন প্রতি বর্গ কিমিতে। এটা 2011 সালের হিসাবে। আর এটি হচ্ছে ভারতের যে তোমার রাজ্যগুলি রয়েছে, সেই ভারতের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় তোমার জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গ। আর প্রথম স্থানে রয়েছে বিহার। বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি, আর বিহারের জনঘনত্ব রয়েছে 1102 জন করে প্রতি বর্গ কিমিতে। আর আমরা জানি কি অরুণাচল প্রদেশ যে রাজ্যটি রয়েছে, সেটির জনঘনত্ব কিন্তু সবচেয়ে কম, সেখানে রয়েছে 17 জন প্রতি বর্গ কিমিতে। আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলো যদি ধরি, তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কিন্তু প্রথম স্থানে রয়েছে দিল্লি। আর এই দিল্লির তোমার জনঘনত্ব হচ্ছে কি 11,297 প্রতি বর্গ কিমিতে। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বনিম্ন জনঘনত্ব রয়েছে কার? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের, যার জনঘনত্ব হচ্ছে 46 জন প্রতি বর্গ কিমিতে। আর এখন আমরা একটু জেনে নিই যে ভারতের জনঘনত্ব কত, মোট ভারতের গড় জনঘনত্ব কত। সেটা হচ্ছে ভারতের গড় জনঘনত্ব হচ্ছে 382 জন প্রতি বর্গ কিমিতে। তো চলো দেখে নিই পরবর্তী কোশ্চেন। দেখো, পরবর্তী কোশ্চেনে রয়েছে 2001 সালে পশ্চিমবঙ্গের লোক সংখ্যা ছিল, অর্থাৎ 2001 সালে পশ্চিমবঙ্গের লোক সংখ্যা কত ছিল, এটা বলা হয়েছে 2001 সালে। তো আমরা জানবো 2011 সালের হিসাবে। 2011 সালের হিসাবে কিন্তু পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল 9,13,47,736 জন কিন্তু তোমার পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল। আর ভারতের জনসংখ্যার কিন্তু 7.54% হচ্ছে কিন্তু ভারতের জনসংখ্যার মধ্যে 7.54% রয়েছে কি পশ্চিমবঙ্গে। আর এই পশ্চিমবঙ্গে গ্রামের জনসংখ্যা রয়েছে 68.11%, আর শহরের জনসংখ্যা রয়েছে 31.89%। এটা তোমরা ভালো করে দেখে নেবে। তারপরে দেখো, জনসংখ্যা সর্বাধিক রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলায়? জনসংখ্যা কিন্তু সর্বাধিক রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর 24 পরগনা জেলায়। আর আমরা জানি কি উত্তর 24 পরগনা জেলা এখন বর্তমানে কিন্তু ভারতের মধ্যে একটি জনসংখ্যা জনবহুল কিন্তু জেলা হচ্ছে আমাদের উত্তর 24 পরগনা। ভারতের যে জেলাগুলি রয়েছে, সেই জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনা জেলায় কিন্তু সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে। এর আগে ছিল কি, এর আগে কিন্তু মহারাষ্ট্রের থানে ছিল প্রথম স্থানে, কিন্তু পরবর্তীকালে 2014 সালে থানে জেলাটি ভাগ হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু আমাদের উত্তর 24 পরগনা জেলাটিকে বলা হয় কি জনবহুল জেলা। তারপরে সবচেয়ে কম রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু কালিম্পং জেলায় জনসংখ্যা সবচেয়ে কম রয়েছে। আর এখান থেকে একটু দেখে নেব যে লিঙ্গ অনুপাত কোথায় বেশি রয়েছে। লিঙ্গ অনুপাত কিন্তু রয়েছে দার্জিলিং জেলায় সবচেয়ে বেশি, আর কলকাতা জেলায় কিন্তু লিঙ্গ অনুপাত সবচেয়ে কম। এটা এখান থেকে তোমরা মনে রাখবে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেই। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে 2001 সালের জনগণনা প্রতিবেদন অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার। এটা 2001 সালে রয়েছে। আমরা করব কি এটা 2011 সালের হিসাবে দেখব। 2011 সালের হিসাবে কিন্তু পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার রয়েছে 77.08%। আর এখানে পুরুষ সাক্ষরতার হার রয়েছে প্রায় 82%, আর স্ত্রী সাক্ষরতার হার রয়েছে কি 71.16%। আর ভারতে সাক্ষরতার হার কত রয়েছে এটা একটু জেনে নেই। ভারতের সাক্ষরতার হার রয়েছে কিন্তু 74.04%, আর পুরুষ সাক্ষরতার হার রয়েছে 82.14%, আর মহিলা সাক্ষরতার হার রয়েছে কি 75.46%। দেখো, মহিলা সাক্ষরতার হারের দিক থেকে কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গ কিন্তু অনেক এগিয়ে রয়েছে। তারপর দেখো, রাজ্য হিসেবে যদি ধরি, তাহলে রাজ্য হিসেবে ধরলে কিন্তু কেরল রাজ্যে সর্বাধিক তোমাদের সাক্ষরতার হার রয়েছে, আর বিহার রাজ্যে কিন্তু সাক্ষরতা সবচেয়ে কম রয়েছে। আর কেন্দ্রশাসিত অঞ্চলের হিসাবে ধরলে লাক্ষাদ্বীপে সবচেয়ে বেশি তোমার সাক্ষরতার হার রয়েছে, আর সবচেয়ে কম রয়েছে দাদরা ও নগর হাভেলিতে। আর যদি জেলাভিত্তিক ধরি, জেলাভিত্তিক কিন্তু সরচিপ যে জেলাটি রয়েছে মিজোরামে, সেখানে কিন্তু সাক্ষরতার হার সবচেয়ে বেশি রয়েছে। আর আলিরাজপুর যে জেলাটি রয়েছে মধ্যপ্রদেশে, সেখানে কিন্তু সাক্ষরতার হার সবচেয়ে কম রয়েছে। তো দেখি পরবর্তী কোশ্চেন কি রয়েছে। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে 2001 সালের পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত, অর্থাৎ 2001 সালের হিসাবে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ছিল। দেখো, এই কোশ্চেনটা আবার এসেছে। এই কোশ্চেনটা রাইট অ্যান্সার কী হবে? 1029 জন কিন্তু প্রতি বর্গ কিমিতে ছিল আমাদের 2001 সালের হিসাবে।
2011 সালের হিসাবে। আর দেখো জেলা ভিত্তিক যদি আমরা ধরি তবে জনঘনত্ব, তাহলে কিন্তু সবচেয়ে বেশি রয়েছে উত্তর পূর্ব দিল্লি যে একটি জেলা রয়েছে সেই জেলায় কিন্তু সবচেয়ে বেশি রয়েছে। আর ডিবং ভ্যালি জেলাটিতে কিন্তু সবচেয়ে কম রয়েছে, এখানে সর্বনিম্ন জনঘনত্ব রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় নারী সাক্ষরতার হার, পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন। দেখো এটা 2007 সালের, আর 2001 সালের হিসাবে কিন্তু ছিল মালদা জেলায় নারী সাক্ষরতার হার সর্বনিম্ন। আর এখন বর্তমানে কিন্তু রয়েছে অপশন সি রাইট অ্যান্সার, অর্থাৎ পুরুলিয়া জেলায় কিন্তু নারী সাক্ষরতার হার সর্বনিম্ন রয়েছে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে পশ্চিমবাংলার সাক্ষরতার হার সম্পর্কে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সত্য, অর্থাৎ এই যে অপশনগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোনটি সত্য। দেখো প্রথম অপশনে রয়েছে পশ্চিমবাংলার সাক্ষরতার হার জাতীয় গড় হার অপেক্ষা বেশি। দেখো জাতীয় গড় হার কত রয়েছে সাক্ষরতার হার, সেটা কিন্তু রয়েছে 74-এর মতো, আর পশ্চিমবাংলায় কত রয়েছে 78-এর মতো। তাহলে আমাদের পশ্চিমবাংলায় কিন্তু জাতীয় যে গড় সাক্ষরতার হার রয়েছে তার থেকে অনেক বেশি রয়েছে, তার জন্য কিন্তু এটা ঠিক, তাহলে এটা হচ্ছে ঠিক সত্য। তারপর দেখি পশ্চিমবাংলা সাক্ষরতার হার জাতীয় গড় হারের অপেক্ষা কম, এটা তো ভুল। তারপর রয়েছে পশ্চিমবাংলা সাক্ষরতার হার ভারতের মধ্যে ন্যূনতম, এটা হচ্ছে ভুল, উপরে কোনোটি নয়। তাহলে এখানে রাইট অ্যান্সার কিন্তু হচ্ছে অপশন এ, অর্থাৎ এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো 2001 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে নারী শিক্ষার হার হলো। তো দেখো এটা আমরা 2001 সালের জনগণনা অনুযায়ী নেব না, এটা কিন্তু নিব হচ্ছে বর্তমানে জনগণনা অনুযায়ী। তো বর্তমানে কিন্তু জনগণনা অনুযায়ী 2011 সালের হিসাবে কিন্তু 71.16% কিন্তু নারী সাক্ষরতার হার রয়েছে পশ্চিমবঙ্গে। আর বর্তমানে এটা যদি 2021 সালে যদি আরও জনগণনা হয় তাহলে কিন্তু অনেকটাই বেড়ে যাবে, কারণ আমরা দেখতেই পারছি যে নারী সাক্ষরতার হার কিন্তু ক্রমশ বেড়েই চলেছে পশ্চিমবঙ্গে। তা নারী সাক্ষরতার হার বর্তমানে কিন্তু আরও বেড়ে যাবে অনেকটাই। তো বর্তমানে যে নারী সাক্ষরতার হার রয়েছে 2001 সালের 2011 সালের হিসাবে সেটা কিন্তু 71.16% রয়েছে। আর ভারতে যদি ধরি তাহলে ভারতের কিন্তু 65.46% কিন্তু ভারতের নারী সাক্ষরতার হার রয়েছে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে কি, পরবর্তী কোশ্চেনে রয়েছে 2001 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন, অর্থাৎ 2011 সালের হিসাবে আমরা ধরবো। দেখো 2011 সালের হিসাবে কিন্তু জনগণনার হিসাবে কিন্তু ভারতবর্ষের এই তোমাদের সাক্ষরতার হার সর্বনিম্ন কোথায় রয়েছে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে বিহার। বিহার রাজ্যে কিন্তু সর্বনিম্ন রয়েছে 2011 সালের হিসাবে, এখানে সর্বনিম্ন তোমাদের সাক্ষরতার হার রয়েছে। আর তারপরে অর্থাৎ সর্বনিম্নের দিক থেকে কিন্তু অরুণাচল প্রদেশে কিন্তু রয়েছে, অর্থাৎ বিহারের আগে রয়েছে, একটু র্যাঙ্কিংয়ে যদি দেখা যায় বিহারের আগে রয়েছে কিন্তু অরুণাচল প্রদেশ, ওখানে 65.38% কিন্তু নারী সাক্ষরতার হার রয়েছে মাত্র। অরুণাচল প্রদেশে কিন্তু 65.38% সাক্ষরতার হার রয়েছে। আর কেরলে রয়েছে কিন্তু সবচেয়ে বেশি সাক্ষরতার হার, সেখানে প্রায় 94% মতো সাক্ষরতার হার রয়েছে। আর দ্বিতীয় পজিশনে রয়েছে হচ্ছে মিজোরাম, মিজোরামে কিন্তু সাক্ষরতার হার রয়েছে 91.33%। তো চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে 1987 থেকে 88 সালের সার্ড অনুযায়ী ভারতবর্ষে কোন রাজ্যে দরিদ্র সীমার নিচে কম জনসংখ্যা বসবাস করে, অর্থাৎ 1987 থেকে 88 হিসেবে বলা হয়েছে। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে, এখানে কিন্তু আমরা দেখো বর্তমানের হিসেবে আমরা ধরবো, বর্তমানে 2013 সালে প্রকাশিত একটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বার্ষিক রিপোর্ট অনুযায়ী কিন্তু ভারতবর্ষের যে গোয়া রাজ্যটি রয়েছে সেখানে কিন্তু দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা সর্বনিম্ন রয়েছে। তো সেখানে কত শতাংশ দরিদ্র সীমার নিচে রয়েছে, 5.09% কিন্তু গরিব তোমার দরিদ্র সীমার নিচের লোক রয়েছে, মাত্র 5.09%। তো এই যে দেখো এই 2013 সালের হিসাবে এটা, এখানে কিন্তু গোয়া অপশনে নেই, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে কি গোয়া, এখানে কিন্তু একটাও ঠিক হবে না বর্তমানের হিসাবে। চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে সাক্ষরতার হার সর্বোচ্চ, অর্থাৎ সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোথায় রয়েছে, যেটা আমরা একটু আগে দেখে নিলাম যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোথায় রয়েছে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কেরল, অর্থাৎ কেরালা রাজ্যে কিন্তু সবচেয়ে বেশি সাক্ষরতার হার রয়েছে। অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, এটা 2011 হিসাবে কিন্তু কেরালা রাজ্যে সবচেয়ে বেশি রয়েছে। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে তপশিলি উপজাতির জনসংখ্যা তোমার নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ, অর্থাৎ তপশিলি উপজাতির জনসংখ্যা নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় সর্বোচ্চ রয়েছে, সবচেয়ে বেশি রয়েছে কোথায়, এখানে রাইট অ্যান্সার কোনটি হবে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, মিজোরামে কিন্তু সবচেয়ে বেশি তপশিলি উপজাতি জনসংখ্যা রয়েছে, এখানে 94.5%, 94.5% কিন্তু রয়েছে কি আমাদের তপশিলি উপজাতি। আর দেখো এখানে তপশিলি জাতি কিন্তু সবচেয়ে কম রয়েছে, এখানে তপশিলি জাতি, তাহলে এখানে কিন্তু তপশিলি জাতি কত রয়েছে 0.03%, 0.03 অর্থাৎ 0.03% কিন্তু তপশিলি জাতি এখানে রয়েছে এই মিজোরামে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। পরবর্তী কোশ্চেনেই দেখো রয়েছে
পূর্ববর্তী দশকগুলির জনসংখ্যা বৃদ্ধির তুলনায় 1981 থেকে 91-এর দশকটি হলো, অর্থাৎ এই 1991 থেকে 1981 থেকে 91-এর দশকের জনসংখ্যা কীরকম ছিল দেখো। 81 থেকে 91 কিন্তু জনসংখ্যা একটু স্থিতিমূলক বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ তার আগের দশকে যে জনসংখ্যা বৃদ্ধির হারটা ছিল তার সঙ্গে প্রায় সমান ছিল হচ্ছে 1981 থেকে 91-এর দশকের জনসংখ্যা বৃদ্ধির হারটা। তাহলে এখানে এই জন্যই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, অর্থাৎ স্থিতিমূলক বৃদ্ধি কিন্তু ছিল সেই সময়ে। তো তার পরবর্তীতে যদি ধরো 2011 সালে হিসাবেও যদি ধরো, তাহলে কিন্তু জনসংখ্যার বৃদ্ধির হারটা ক্রমশ কমছে আস্তে আস্তে। তোমার এক দশকে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার অত্যাধিক ছিল, এখন কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হারটা তুলনামূলকভাবে। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে 2001 সালে জনগণনা অনুযায়ী ভারতের সবথেকে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি। দেখো এই কোশ্চেনটা আমরা আগেও আলোচনা করেছিলাম। দেখো 2001 সালের হিসাবে ধরা হয়েছে, আমরা 2011 সালের হিসাবে ধরবো, তাহলে 2011 সালের হিসাবে বিহার রাজ্যে কিন্তু জনঘনত্ব সবচেয়ে বেশি রয়েছে। আর এটা দেখলাম 1102 জন প্রতি বর্গ কিমিতে এখানে তোমার জনঘনত্ব রয়েছে। আর দেখো সবচেয়ে কম যেটা রয়েছে সেটাও বলেছিলাম, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে রয়েছে মাত্র 17 জন প্রতি বর্গ কিমিতে। তার পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারতবর্ষে প্রবেশ করেছে, ভারতবর্ষে কি প্রবেশ করেছে, ভারতবর্ষে বলছে ডেমোগ্রাফিক প্রথম দশক নাকি ডেমোগ্রাফিকের দ্বিতীয় দশক না ডেমোগ্রাফিকের চতুর্থ দশক। দেখো এখানে রাইট অ্যান্সার কোনটি হবে, এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, অর্থাৎ ডেমোগ্রাফিকের আমাদের কিন্তু তৃতীয় দশক রয়েছে। অপশন সি হচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। আর দেখো এখান থেকে যেটা জেনে নেব, দেখো ভারতের জনসংখ্যা বিবর্তন মডেলের কিন্তু দ্বিতীয় পর্যায়ে রয়েছে, এটা কিন্তু একটা জেনে নেবে যে ভারতের যে তোমার জনসংখ্যা বিবর্তনের মডেল রয়েছে সেটা কিন্তু দ্বিতীয় পর্যায়ে রয়েছে। আর ভারতীয় জনসংখ্যা হারকে 4টি ধাপে আমরা ভাগ করতে পারি। মনে করো এই তোমাদের 1901 থেকে আমাদের 2011 সাল পর্যন্ত কিন্তু আমরা 4টি ধাপে ভাগ করতে পারি। তো 1901 থেকে 1921 সাল পর্যন্ত আমরা সেটাকে বলি স্থির বৃদ্ধির হার। তখন কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার অত্যাধিক ছিল না, খুব কম ছিল জনসংখ্যা বৃদ্ধির হার এই সময়টিতে। আর দেখো তার পরবর্তীতে 1921 থেকে তোমার 51 সাল পর্যন্ত ক্রমবর্ধমান কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার বেড়েই চলেছিল, তার জন্য সেটাকে বলা হয় ক্রমবর্ধমান কি বৃদ্ধির হার। তারপরে 1951 থেকে 81 সাল পর্যন্ত দ্রুত বৃদ্ধির হার, তখন কিন্তু বৃদ্ধির হার খুব দ্রুত গতিতে ঘটে। 1981 থেকে কিন্তু তার পরবর্তীতে যেটা একটু আগে আমরা বললাম স্থিতিশীল অবস্থা, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হারটা তুলনামূলকভাবে একটু কমে গেছিলো। 1981 থেকে 91 যে দশকটা সেটাতে একটু আরে কমে গিয়েছিল, তখন থেকে স্থিতিকাল শুরু হয়েছিল, অর্থাৎ তার পরবর্তীতে ক্রমহ্রাসমান বৃদ্ধির হার দেখা গিয়েছিল। তার জন্যে 1981 থেকে যে পরবর্তীকালটা রয়েছে সেটাকে বলা হয় ক্রমহ্রাসমান বৃদ্ধির হার। তাহলে 81 থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কমতে কমতে জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে রয়েছে কি 17.64% মতো জনসংখ্যা বৃদ্ধির হার রয়েছে এক দশকে আর কি। তো পরবর্তী কোশ্চেন দেখে নেই। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে রাজ্যে তপশিলি উপজাতির শ্রেণীভুক্ত জনসংখ্যার আনুপাতিক হার সর্বোচ্চ, অর্থাৎ কোন রাজ্যে তপশিলি উপজাতি শ্রেণীভুক্ত জনসংখ্যার আনুপাতিক হার সর্বোচ্চ রয়েছে। তো এই কোশ্চেনটা আমরা আগে আলোচনা করেছিলাম। এখানে রাইট অ্যান্সার কোনটি হবে, এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশন এ, মিজোরাম হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো পরবর্তী কোশ্চেন দেখো বিগত শতাব্দীতে সর্বাধিক ভারতীয়দের বিদেশি স্থায়ী প্রবাসী হওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। বিগত যে শতাব্দী তৎকালীন দেখো 2000 সালের কথা বলা হয়েছে, তার মানে বিগত শতাব্দী বলতে এখানে তোমার 1990-এর আগের সময়টাকে কথা বলা হচ্ছে। তো 1990-এর আগের সময়টায় সেটাতে কী হয়েছিল বিগত দশকে, তখন কিন্তু হয়েছিল কি ব্রেন ড্রেন, এই ঘটনা কিন্তু সবচেয়ে বেশি ঘটেছিল। আর ব্রেন ড্রেন আমরা জানি, ব্রেন ড্রেন মানে কিন্তু হচ্ছে কি মেধা পাচার। মেধা পাচার মানে হচ্ছে কোনো আমাদের একটা ভালো সায়েন্টিস্ট বা ভালো একটা বিজ্ঞানী বা ভালো একটা অর্থনীতিবিদ যদি আমাদের দেশে থাকার পরে পরবর্তীতে যদি তাদের বা বেতনের প্রবলেমেই হোক বা অন্য কোনো কারণেই হোক তারা যদি বাইরে গিয়ে বসবাস শুরু করে, তাহলে কিন্তু আমাদের দেশের যে একটা মেধা রয়েছে, যে আমাদের দেশে যে একটা ভালো বিজ্ঞানী রয়েছে এবং একটা অর্থনীতিবিদ রয়েছে, সেটা কিন্তু পরবর্তীতে দেখা গেল যে অন্য দেশে চলে গেছে। অন্য দেশে চলে যাওয়ার ফলে কিন্তু কি হয়, এটাকে বলা হয় কিন্তু মেধা পাচার, অর্থাৎ আমাদের দেশের মেধাটা অন্য দেশে পাচার হয়ে চলে যাচ্ছে, তার জন্য এটাকে বলা হয় মেধা পাচার বা ইংরেজিতে বলা হয় ব্রেন ড্রেন। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে সর্বাধিক জনজাতি হলো, অর্থাৎ এই সর্বাধিক জনজাতি কোথায় দেখা যায়। এখানে কিন্তু রাইট অ্যান্সার, অর্থাৎ সর্বাধিক জনজাতি ভারতের মধ্যে কোথায় দেখা যায়, তোমার কোন জাতিটা সর্বাধিক দেখা যায়, এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ মঙ্গোলয়েড যে জাতিটা রয়েছে অপশন সিতে, এটি কিন্তু সব থেকে বেশি দেখা যায় হচ্ছে আমাদের ভারতবর্ষে। আর এখান থেকে যেটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে মানব গোষ্ঠীর বৈচিত্র্যের জন্য আমাদের ডক্টর ভিনসেন্ট স্মিথ যে রয়েছেন তিনি কিন্তু ভারতবর্ষকে নৃতত্ত্বের এক জাদুঘর বলে উল্লেখ করেছিলেন। আমাদের তোমার এই ভারতবর্ষকে এই জীব তোমার এমন মানব গোষ্ঠীর যে জীব বৈচিত্র্যের জন্যই কিন্তু একে বলা হয়েছিল।
পরবর্তী কোশ্চেন দেখে নিই, মানব সম্পদে সর্বাধিক অনুন্নত, অর্থাৎ মানব সম্পদে সর্বাধিক অনুন্নত রয়েছে কোন কোন তোমাদের রাজ্য। এখানে কিন্তু রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ হচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। উত্তরপ্রদেশের বিহার, মধ্যপ্রদেশ ও রাজস্থান এই অঞ্চলগুলিতেই কিন্তু সর্বাপেক্ষা অনুন্নত রয়েছে মানব সম্পদে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে তোমার, বর্তমান বৃদ্ধির হার বজায় থাকিলে ভারতের জনসংখ্যার দ্বিগুণ হইবে। অর্থাৎ ভারতের যে তৎকালীন অর্থাৎ 2001 সালের হিসেবে কিন্তু বলা হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির হার যদি এই হারে চলতে থাকে তাহলে কত সালে জনসংখ্যা একদম দ্বিগুণ হয়ে যাবে ভারতবর্ষে। তখন কিন্তু বলা হয়েছে 2025 সালে জনসংখ্যা বৃদ্ধি হয়ে দ্বিগুণ হয়ে যাবে। তো 2025 কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, 1999 থেকে 2000 সালে ভারতের জনসংখ্যা দাঁড়িয়েছে। অর্থাৎ 1999 থেকে 2000 সালের মধ্যে ভারতের জনসংখ্যা কত ছিল সেটা এখানে বলতে হবে। দেখো এটা কিন্তু এখন জেনে লাভ নেই, কারণ হচ্ছে এটা অনেক আগের, এটা এখন কিন্তু আসবে না। তো বর্তমানের জনসংখ্যাটা আমরা জেনে নিই। বর্তমানে জনসংখ্যা প্রায় 121 কোটি রয়েছে। সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে কোথায়? 121 কোটির মধ্যে সেটা জনসংখ্যা সবচেয়ে বেশি কিন্তু রয়েছে উত্তরপ্রদেশে, আর সবচেয়ে কম রয়েছে সিকিমে। এটা তোমরা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, 1991 সালে জনগণনায় সর্বনিম্ন সেক্স রেশিও ধরা পড়ে। অর্থাৎ সর্বনিম্ন সেক্স রেশিও ধরা পড়ে কোন রাজ্যে? এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, তো এখানে দেখো রয়েছে এটা অনেক আগের হিসাবে ধরা হয়েছে। তো বর্তমানে কিন্তু এটা রয়েছে কি, এখানে বর্তমানে হবে কোনটি? বর্তমানে দেখো সর্বনিম্ন রয়েছে হরিয়ানা রাজ্যে। সেখানে 1000 জন ছেলের মধ্যে রয়েছে তো মেয়ে রয়েছে 877 জন। আর সবচেয়ে বেশি রয়েছে কোথায়? কেরল রাজ্যে। দেখো 1000 জনের মধ্যে 1084 জনে কি রয়েছে? মেয়ে রয়েছে। আর দেখো ভারতের লিঙ্গ অনুপাত কত রয়েছে বর্তমানে সেটা একটু দেখে নাও। ভারতের লিঙ্গ অনুপাত রয়েছে 1000:940, অর্থাৎ 1000 জন ছেলের মধ্যে 940 জন কি রয়েছে? মেয়ে রয়েছে। আর ভারতের জনঘনত্বটা একটু দেখে নাও। ভারতের জনঘনত্ব রয়েছে কিন্তু 382 জন প্রতি বর্গ কিমিতে। তো পরবর্তী কোশ্চেন দেখে নিই। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে, দক্ষিণ ভারতে তোমার জনজাতি হলো, অর্থাৎ দক্ষিণ ভারতের জনজাতি কোনটি? দেখো এখানে রয়েছে দক্ষিণ ভারতের জনজাতির কথা বলা হয়েছে। দক্ষিণ ভারতের জনজাতি কিন্তু এখানে রাইট অ্যান্সার কোনটি হবে? তো অপশানগুলো সম্পর্কে একটু জেনে নেই আগে। দেখো বলা হচ্ছে নেগ্রিটোস। নেগ্রিটোস কোথায় রয়েছে? নেগ্রিটোস কিন্তু রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কোচিন এবং বিহারের রাজমহল পাহাড়ে কিন্তু এই নেগ্রিটো উপজাতি দেখা যায়। তারপরে রয়েছে দেখো পোর্টো তোমার অস্ট্রালয়েড যেটা রয়েছে, পোর্টো অস্ট্রালয়েড। এই পোর্টো অস্ট্রালয়েড কোথায় কোথায় দেখা যায়? এটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায় হচ্ছে ভারতের কোল উপজাতি যে রয়েছে, কোল, ভিল, তারপরে মুন্ডা, এরাই কিন্তু হচ্ছে কি পোর্টো অস্ট্রালয়েড উপজাতি। তো এই যে পোর্টো অস্ট্রালয়েড রয়েছে এরা কিন্তু এই যে কোল কোথায় দেখা যায় বেশি? মধ্যপ্রদেশ। ভিল দেখা যায় মধ্যপ্রদেশ রাজস্থানে, আর মুন্ডা দেখা যায় বিহারে। আর এগুলো কোনোটিই কিন্তু দক্ষিণ ভারতের রাজ্য নয়, তাহলে এটা কিন্তু হবে না। তারপরে রয়েছে মঙ্গোলয়েড। এই মঙ্গোলয়েড কোথায় কোথায় দেখা যায়? এটাও কিন্তু দক্ষিণ ভারতে দেখা যায় না। আর ককেশয়েড যেটি রয়েছে এটাও কিন্তু দক্ষিণ ভারতে দেখা যায় না। তাহলে এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু এগুলোর মধ্যে কিন্তু কোনোটি দক্ষিণ ভারতে সব বেশি পরিমাণে দেখা যায় না। বেশি পরিমাণে যেটা দক্ষিণ ভারতে দেখা যায় সেটা হচ্ছে দ্রাবিড় গোষ্ঠী কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে দক্ষিণ ভারতে দেখা যায়। এটি হচ্ছে ভারতের সুপ্রাচীন জনগোষ্ঠী, একটি দ্রাবিড় গোষ্ঠী। আর এদের মধ্যে যদি আমরা ধরি, এদের মধ্যে কিন্তু এই যে নেগ্রিটোস যে রয়েছে, এই নেগ্রিটোস কিন্তু সবসময় দক্ষিণে রয়েছে। কারণ কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে দক্ষিণ ভারতের, তোমার রয়েছে এই কোচিন। তো এবং এই দক্ষিণ ভারতের কোচিন এবং আন্দামান নিকোবর এগুলো সব দক্ষিণে থাকার জন্য আমরা এখানকার মধ্যে কিন্তু অপশন এটাকে রাইট অ্যান্সার ধরে নেব, অর্থাৎ নেগ্রিটোস হচ্ছে দক্ষিণ ভারতের জনজাতি। তার পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, পরবর্তী কোশ্চেনে 1990 থেকে 1999 দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল। অর্থাৎ ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? এখানে কিন্তু রাইট অ্যান্সার একটাও নেই। দেখো আমাদের যদি 2001 থেকে 2011 সালে হিসেবে ধরি তাহলে কিন্তু এই দশকে জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল 17.64%। আর যদি বাৎসরিক ধরে থাকি, বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু ছিল 1.62%। তো এটা তোমরা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, 2001 সালের স্ত্রী শিক্ষার শতকরা সর্বোচ্চ হার ছিল। অর্থাৎ স্ত্রী শিক্ষার সর্বোচ্চ হার কোন রাজ্যে ছিল? দেখো এইটা দেখে আমাদের লাভ নেই, বর্তমানেরটা আমরা দেখবো এখান থেকে। তো এখান থেকে বর্তমানটা দেখে কী রয়েছে। দেখো স্ত্রী শিক্ষার হার বর্তমানে সবচেয়ে বেশি রয়েছে হচ্ছে কেরালা রাজ্যে। এখানে স্ত্রী শিক্ষার হার কত রয়েছে? 92.07% কিন্তু স্ত্রী শিক্ষার হার রয়েছে কেরালা রাজ্যে। তো এখানে কেরালা রাজ্য কিন্তু রাইট অ্যান্সার, অর্থাৎ কেরালাতে হবে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আর সর্বনিম্ন তো রয়েছে কোথায়? সর্বনিম্ন রয়েছে বিহারে, 46.40% রয়েছে। আর কেরালার পরে কিন্তু এই তোমার নারী শিক্ষার দিক থেকেও কিন্তু মিজোরাম রয়েছে সেকেন্ড পজিশনে। আর সর্বনিম্ন দিক থেকে ধরলে কিন্তু রাজস্থান রয়েছে, বিহারের তোমার একটু উপরে রয়েছে রাজস্থান, সেখানে 66.11% রয়েছে আমাদের নারী শিক্ষার হার।
পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে 2001 সালে ভারতের জনসংখ্যার লিঙ্গ অনুপাত, অর্থাৎ 2001 সালের হিসাবে ভারতের জনসংখ্যার লিঙ্গ অনুপাত কত ছিল, যেটা আমরা একটু আগে দেখলাম ভারতের জনসংখ্যার লিঙ্গ অনুপাত কত ছিল। দেখো ভারতের জনসংখ্যায় 2011 সালে আদমশুমারি হিসাবে জনসংখ্যা ছিল 121 কোটি, তোমার 1,93,482 জন। আর এর মধ্যে ভারতের নারী তোমার লিঙ্গ অনুপাত ছিল কত, নারী পুরুষের অনুপাত কত ছিল, 1000 জনের মধ্যে 940 জন, এইটাই ছিল নারী অনুপাত, অর্থাৎ 1000:940। এটা হচ্ছে তোমাদের এখানে রাইট অ্যান্সার। এখানে কিন্তু একটাও নেই এই অপশান, তাহলে এখানে রাইট অ্যান্সার কিন্তু হচ্ছে 1000:940। আর সর্বাধিক লিঙ্গ অনুপাত আমরা জানি কেরলে রয়েছে, আর সর্বনিম্ন রয়েছে কোথায়, হরিয়ানা। এটা আমরা আগে আলোচনা করেছিলাম আরও একবার। তো পরবর্তী কোশ্চেন দেখে নিই আমরা এখন। পরবর্তী কোশ্চেনে 2001 সালে ভারতের সাক্ষরতার হার ছিল, অর্থাৎ 2001 সালের হিসাবে। এটা কিন্তু দেখো 2011 সালের হিসাবে কিন্তু ভারতের সাক্ষরতার হার রয়েছে অপশন সি, অর্থাৎ 74.04। এইটাই কিন্তু হচ্ছে কি তোমার ভারতের সাক্ষরতার হার রয়েছে 2011 সালের হিসাবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে তপশিলি উপজাতি জনসংখ্যার অনুপাত ড্যাশ রাজ্যে সবচেয়ে বেশি রয়েছে। দেখো এই কোশ্চেনটা আবার এসেছে, তপশিলি উপজাতি জনসংখ্যা কোথায় সবচেয়ে বেশি রয়েছে, অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। মিজোরামে কিন্তু সবচেয়ে বেশি রয়েছে তপশিলি উপজাতি। আর সবচেয়ে কম তো আমরা জানি তপশিলি উপজাতি সবচেয়ে কম রয়েছে কিন্তু গোয়া রাজ্যে, সেখানে 0.04% কিন্তু রয়েছে, অর্থাৎ 0.04% কিন্তু রয়েছে গোয়া রাজ্যে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ড্যাশ রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি। কোন রাজ্যে তপশিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি? আগে বলা হচ্ছে তপশিলি উপজাতি, এখন বলা হচ্ছে কিন্তু তপশিলি জাতি। এটা কিন্তু রয়েছে মধ্যপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি। এটা কিন্তু অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। আর এখান থেকে জেনে নেব মিজোরাম রাজ্যে কিন্তু সবচেয়ে কম রয়েছে এই তপশিলি জাতি। এটা আমরা দেখেছিলাম যে তপশিলি জাতি মিজোরাম রাজ্যে কিন্তু সবচেয়ে কম রয়েছে, সেখানে তোমার 0.03% কিন্তু তপশিলি জাতি রয়েছে। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে জারোয়া যে উপজাতি রয়েছে, জারোয়ারা কোথায় বাস করে? জারোয়ারা আমরা জানি বাস করে কোথায়, আন্দামান দ্বীপপুঞ্জে কিন্তু জারোয়ারা বাস করে। অপশন বি হচ্ছে এখানে কি রাইট অ্যান্সার। আর দেখো এই আন্দামান সম্পর্কে একটু জেনে নিই। আন্দামান নিকোবর, এখানে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনঘনত্ব সর্বনিম্ন রয়েছে কিন্তু এখানে। আর দেখো এখানে শতকরা বনভূমির পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি রয়েছে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারতের দরিদ্র রেখার নিচে নিম্নলিখিত শতাংশ জনসংখ্যা বাস করে, অর্থাৎ কত শতাংশ ভারতের দরিদ্র সীমার নিচে বাস করে। দেখো এখানে কিন্তু মোটামুটি 30% মতোই কিন্তু তোমাদের দরিদ্র সীমার নিচে বাস করে আমাদের ভারতবর্ষে। তো 30-এর একটু বেশি হবে আর 40-এর কম হবে। তো এখানে অপশনগুলো হিসেবে 30%-এর নিচে যে অপশনটা রয়েছে এটাই কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যায়। তাহলে অপশন এ হচ্ছে কিন্তু এখানে রাইট অ্যান্সার। তো এটা প্রায় 40-এর কাছাকাছি রয়েছে, তাহলে এখানে 40-এর নিচে থাকলে কিন্তু সেটা রাইট অ্যান্সার হয়ে যেত। তাহলে এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। আর দেখো 2013 সালের যে তোমাদের তেন্ডুলকর কমিটি রয়েছে, তো এই তেন্ডুলকর কমিটির পদ্ধতি অনুসারে কিন্তু প্রস্তুত যে যোজনা কমিশন রয়েছে, সেই যোজনা কমিশনে একটা প্রতিবেদন দেওয়া হয়। সেই প্রতিবেদন অনুযায়ী যে দেশের মধ্যে দরিদ্রতম রাজ্য কিন্তু রয়েছে, সবচেয়ে দরিদ্রতম রাজ্য কিন্তু ছিল ছত্তিশগড় রাজ্য। সেখানে কিন্তু দরিদ্র রয়েছে 39.9% দরিদ্র লোক রয়েছে। আর সবচেয়ে কম রয়েছে গোয়া রাজ্যে, সেখানে তোমার দরিদ্র সীমার নিচে রয়েছে 5.1% লোক। তো পরবর্তী কোশ্চেন দেখে নেই। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে মানব উন্নয়ন সূচকের অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যে রয়েছে, সেটির তালিকায় ভারতের স্থান নিম্নোক্ত কোন স্তরে রয়েছে? ভারতের স্থান রয়েছে কি মধ্যম স্থানে, অর্থাৎ অপশন বি কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার। মধ্যম স্থানে কিন্তু ভারতবর্ষ রয়েছে। তো চলো এখান থেকে জেনে নেই একটু যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম HDI এর রিপোর্ট কিন্তু প্রকাশ করে থাকে। এই যে তোমার HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটি কিন্তু প্রকাশ করে থাকে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আর দেখো 2019 সালের যদি পরিসংখ্যান অনুযায়ী আমরা ধরি, তাহলে ভারতের কিন্তু মান হলো কত, তোমার 0.645 হচ্ছে ভারতের মান। আর এটি পৃথিবীর 189টা দেশের মধ্যে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা তোমার এই সমীক্ষাটা চালানো হয়। আর এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 189টা তোমার দেশের মধ্যে কিন্তু ভারত রয়েছে 131 নম্বরে। আর এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমাদের যে ভারতবর্ষ রয়েছে, এই ভারতবর্ষের মধ্যে কিন্তু কেরালা রাজ্য যে রয়েছে, সেই কেরালা রাজ্য রয়েছে প্রথম স্থানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে। তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নিই। পরবর্তী কোশ্চেনে রয়েছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কী হবে? এখানে বৃদ্ধি পাচ্ছে না, এক থাকছে না, কমছে না, শূন্য হচ্ছে। তাহলে এখানে কি হবে রাইট অ্যান্সার? এখানে হচ্ছে কমছে হবে। কেন? কারণ আমরা জানি কি 1981 সাল থেকেই ভারতের জনসংখ্যা বৃদ্ধির যে হারটা রয়েছে, সেই হারটা কিন্তু কমা শুরু করেছে। এখানে কিন্তু জনসংখ্যা কমতে শুরু করেনি এখনও, জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আগে যেরকম 26-এর বেশি তোমাদের জনসংখ্যা বৃদ্ধি ছিল, এক দশকে 26-এর বেশি জনসংখ্যা বৃদ্ধি পেত, 26% বেশি। কিন্তু বর্তমানে কিন্তু এটা কমতে 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 এখন বর্তমানে 17.64% জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তোমাদের এক
দশকে। তো এখন অনেকটাই কমে যাচ্ছে আস্তে আস্তে। এই যে কমছে এইটাই হচ্ছে এখানে রাইট অ্যান্সার হবে। ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার এখন কি কমছে, অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো বন্ধুরা আজকের সেশনটি এই পর্যন্তই ছিল। তো পরবর্তী সেশন অর্থাৎ এরপরে আমাদের সেকেন্ড পার্ট আসবে, পার্ট 2 আসবে, সেই পার্ট 2টা আগামীকালে আসবে। তো চলো এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।